ডিয়ার ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একজন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার কীভাবে অনলাইনে তার ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করবেন সেটা নিয়ে। একজন প্রাইমারি স্কুলের টিচারের মেইন ইনকামের খাত হলো বেতন খাতে আয়, অর্থাৎ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ছাড়াও তার অন্যান্য খাতে ইনকামও থাকতে পারে। তো আমরা আজকে একটা ফাইল নিয়ে আলোচনা করব যেখানে বেতন খাতে আয়ের পাশাপাশি অন্যান্য কয়েকটা ইনকামও আছে। তো চলেন শুরু করি। দেখেন, আপনার দৈনন্দিন অনেক কাজে ইনকাম ট্যাক্স রিলেটেড অনেক কাজে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স শিডিউল, ইনকাম ট্যাক্স এসআরও বা ইনকাম ট্যাক্সের বিভিন্ন রেফারেন্স কিন্তু দরকার হয়। সো এই জিনিসগুলো আসলে আপনি সহজে কোথায় পাবেন? আপনারা এখন যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন, আমার নামে একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটের মধ্যে আপনি ইনকাম ট্যাক্স রিলেটেড সব ডিটেলসই পেয়ে যাবেন। ইভেন আয়কর আইনের শিডিউলগুলো, এসআরও, ডিটিএ সব ডিটেলসই আপনি পেয়ে যাবেন। তো আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে এটা দেখে নিতে পারেন। নট অনলি দ্যাট, আপনি ভ্যাটের ডিটেলসও পাবেন, ভ্যাটের আইন, ভ্যাটের শিডিউল ইত্যাদি, ভ্যাটের এসআরও সব ডিটেলস আপনি পেয়ে যাবেন, এবং কাস্টমস অ্যাক্টও পাবেন, এবং কাস্টমস অ্যাক্টের শিডিউল, ডিউটি ক্যালকুলেটর পুরোটা ডিটেলস আপনি পেয়ে যাবেন। So, আমি এই ওয়েবসাইটটা আসলে নিয়মিতই আপডেট করি। আপনি এটা এখন বর্তমানে ফাইন্যান্স অ্যাক্ট 2024 পর্যন্তই আপডেট আছে, এবং আমি নিয়মিত এটা আপডেট করি। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইন ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের জন্য আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ই রিটার্ন লিখে। ই রিটার্ন লিখে সার্চ করার পর প্রথম যে ইন্টারফেসটা আসে সেখানে ক্লিক করলে মূলত ই রিটার্নের পোর্টালটা আপনার সামনে ওপেন হবে। এখান থেকে এই যে ই রিটার্ন যে জায়গাটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এরকম একটা পেজ আপনার সামনে আসবে। আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি আপনার টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করবেন, আর রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা জানেন ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করতে হলে কিছু ডকুমেন্টস দরকার হয়। সো অনেকের কোশ্চেন থাকে কী কী ডকুমেন্টস আসলে দরকার হয়। সো ডকুমেন্টসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা যেহেতু ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনার ইনকাম হয়েছে বা আপনার যে ইনকামটা হয়েছে ওই ইনকামের সাপোর্টিং হিসেবে যত ধরনের ডকুমেন্টস আপনার থাকা লাগবে সবগুলোই কিন্তু রাখতে হবে। এছাড়া আপনার যদি রেসপেক্টিভ ইয়ারে, অর্থাৎ যে বছরের আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছেন ওই বছরে যদি আপনার কোনো অ্যাসেট এডিশন হয়ে থাকে, ওই অ্যাসেট এডিশনের ডকুমেন্টসটা আপনার লাগতে পারে বা ইনফরমেশনটা লাগবে। আমরা যেহেতু একজন প্রাইমারি স্কুলের টিচারের ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করতেছি, তো উনি যে স্যালারি সার্টিফিকেটটা কালেক্ট করেছে সেটাই আসলে এখানে শেয়ার করা হয়েছে। তো এখানে দেখেন এটা আসলে খুবই ব্লার, আসলে ব্লার বলতে ইন দ্য সেন্স এটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমরা কী করেছি, আমাদের যেহেতু আসলে ইনকাম ট্যাক্স রিটার্নটা তৈরি করতে হবে, আমরা ওনার সাথে কথা বলে এই ডিটেলসগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা ওইটাই একটা এক্সেল আনার চেষ্টা করেছি। দেখেন এই স্যালারি সার্টিফিকেটের কম্পোনেন্টগুলো এক্সেলে দেওয়া আছে। আপনি দেখেন ওনার যে স্যালারি ইনকাম, স্যালারির কম্পোনেন্টগুলো যদি আমি দেখি, এখানে বেসিক স্যালারি আছে 1,94,580 টাকা, এডুকেশনাল অ্যালাউন্স আছে, হাউস রেন্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, টিফিন অ্যালাউন্স আছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে, স্পেশাল নিউ ইয়ার অ্যালাউন্স আছে, এবং স্পেশাল বেনিফিট আছে। আপনাদের অনেকে, আমি এর আগের যে ভিডিওটা দেখাইছি মানে সরকারি চাকরিজীবীদের জন্য, সেটা আসলে একজন টিচারের ছিল। তো এখানে স্পেশাল বেনিফিট নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে কেন স্পেশাল বেনিফিটটা দেখায় না বা এটা আসলে ট্যাক্সেবল কিনা। তো আজকে আমরা এই কারণে চেষ্টা করেছি স্পেশাল বেনিফিটটা অ্যাকোমোডেট করার জন্য। তো স্পেশাল বেনিফিট আপনি কোথায় দেখাবেন বা কীভাবে দেখাবেন সেটাও আমাদের আজকে আলোচনা থাকবে। দেখেন এর পরের ডকুমেন্টসটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্টস। আমরা যারা সরকারি চাকরি করি তাদের হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের একটা স্টেটমেন্ট থাকে, এবং এটা হচ্ছে আসলে আপনাকে কালেক্ট করতে হবে। এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা থাকে, কারণ আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করা লাগে। অ্যাকাউন্ট নাম্বার থাকে, আর এখানে কি থাকে, সাবস্ক্রিপশনটা থাকে, কত টাকা উনি সাবস্ক্রিপশন করেছে আর কত টাকা প্রফিট পেয়েছে, এই প্রফিটের অংশটা এখানে থাকে। এরপরের ডকুমেন্টসটা হচ্ছে ওনার আসলে যে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের থ্রুতে উনি স্যালারি পেয়ে থাকে। সো ওই অ্যাকাউন্ট ওনারা মানে উনি আমাদের সাথে শেয়ার করেছে। তো আমরা এটা কালেক্ট করেছি এজন্যই যে এখানে কোনো ধরনের মানে ইনকাম তার আছে কিনা এটা দেখার জন্য। এর পাশাপাশি আপনারা জানেন সোনালী ব্যাংকে হচ্ছে একটা ইন্টারেস্ট পাওয়া যায়, মানে 31 ডিসেম্বরে যে দেখেন 375 টাকার মতো উনি একটা ইন্টারেস্ট পেয়েছে। হ্যাঁ, আর এর পাশাপাশি ওনার কিছু চার্জেসও হচ্ছে কাটা গেছে, মানে চার্জেসও ডিডাকশন হয়েছে আর কি। সো এখানে ইন্টারেস্ট আরও একবার হয়েছে 30 জুনে। সাধারণত আপনি বছরের দুইবারই এই প্রফিটের অংশটা বা ইন্টারেস্ট অংশটা দেখতে পারবেন। এর পাশাপাশি তার একটা ডিপিএস আছে, যেটা হচ্ছে আপনার 5,000 টাকা করে, যেটার ওপেনিং ছিল 1,02,401 টাকার মতো, এবং উনি এখানে ইন্টারেস্ট পেয়েছে, এই টাকাটা ইন্টারেস্ট পেয়েছে, এবং কিছু ট্যাক্সও ডিডাকশন হয়েছে, এবং এক্সারসাইজ ডিউটিও তার ডিডাকশন হয়েছিল। তার আরেকটা ডিপিএস স্টেটমেন্ট আছে যেখানে 4,210 টাকা করে ওনার হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট করা হয়। সো এই হচ্ছে ওনার ডিটেলস, খুবই ছোটো একটা ফাইল। আমরা এটারই ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করার চেষ্টা করব।
সো আপনি প্রথমে রেগুলার ই-রিটার্নে যাবেন। রেগুলার ই-রিটার্নে যাওয়ার পরে প্রথম যে ইন্টারফেসটা আসবে এখানে এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন অর্থাৎ বাম পাশের জায়গাটাতে কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না। এটা অ্যাজ ইট ইজ এটাই রেখে দিবেন। আর ডান পাশে যেটা দেখেন হেডস অফ ইনকামের মধ্যে আমরা কি করেছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করেছি আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করেছি। এখন আপনার কোশ্চেন থাকতে পারে কেন আমরা এটা সিলেক্ট করলাম? কারণ ওনার যে বেতন খাতে আয় এটা মূলত ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হিসেবেই ট্রিট হয়। এজন্য আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা সিলেক্ট করেছি। এর পাশাপাশি দেখেন ওনার ব্যাংক ইন্টারেস্ট আছে। একটু আগে যেটা আমরা দেখলাম ওনার ডিপিএস ইন্টারেস্ট আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে। সো এই ডিপিএস ইন্টারেস্ট বা ব্যাংক ইন্টারেস্ট আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়। এই জন্য আমরা সিলেক্ট করেছি। এখন এর পাশাপাশি কারো আদার যদি ইনকাম থাকে, এর বাইরের যদি কোনো ধরনের ইনকাম থাকে, ধরেন যে তার একটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে ওনার মানে ওই বাড়িটা ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে ওনার একটা ইনকাম হয়, তখন উনি ইনকাম ফ্রম রেন্ট সিলেক্ট করবে। বা ওনার যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে ক্যাপিটাল গেইন হয় সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন সিলেক্ট করবে, অর্থাৎ অ্যাপ্লিকেবল জিনিসটা তাকে সিলেক্ট করা লাগবে। তো এই সম্পর্কিত আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সবগুলা হেডস নিয়ে। আপনার যদি ইনকামের হেডগুলো নিয়ে জানার আগ্রহ থাকে আপনি ভিডিওগুলো চ্যানেলে ডেসক্রিপশনে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। নিচে আমরা কোনোটাই ফিল আপ করতেছি না, যদি কারো অ্যাপ্লিকেবল হয় আপনি ফিল আপ করতে পারেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যখন যাচ্ছি আমাকে কিছু আরও এডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে। মানে বাম পাশে দেখেন এখানে বলা হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। আপনার আসলে যে চাকরি করেন সে চাকরির জায়গাটা কোনটা। এখানে যদি দেখেন আপনি সিটি কর্পোরেশন দেওয়া আছে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে চাকরি করেন, মানে নর্থ সিটি কর্পোরেশনের অধীনের কোনো স্কুলে চাকরি করেন, নাকি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের অধীনে কোনো স্কুলে চাকরি করেন, বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে কোনো স্কুলে চাকরি করেন, বা এনি আদার সিটি কর্পোরেশনের অধীনে কোনো স্কুলে আপনি চাকরি করতেছেন, যদি হয় রেসপেক্টিভ জায়গাটা আপনাকে সিলেক্ট করা লাগবে। যদি এর মধ্যে কোনোটা না হয় আপনি এনি আদার এরিয়া দিবেন, ঠিক আছে। সো আপনি যখন এই এরিয়াটা দিচ্ছেন এটার উপর বেসিস করে কিন্তু মিনিমাম ট্যাক্স যেটা হচ্ছে 5,000, 4,000 বা 3,000 এটা ডিটারমাইন করা হয়। এরপরে যদি দেখি এখানে ওয়ারেন্টেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার যদি কেউ হয়ে থাকে সেটা টিক চিহ্ন দিবে, ডিজেবল হইলে পরেরটা টিক চিহ্ন দিবে, বা ডিজেবল চাইল্ড থাকলে এরপর একটা টিক চিহ্ন দিবে। যে অ্যাপ্লিকেবল ক্ষেত্রে কারো যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আর এরপরটা দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। আমাদের দেশে সাধারণত ট্যাক্স অ্যালাউয়েবল এরিয়াগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে ট্যাক্স রিবেট পাওয়া যায়। ট্যাক্স রিবেট মানে হচ্ছে কর ছাড় পাওয়া যায়। সো এই লোকের ক্ষেত্রে ট্যাক্স রিবেটটা আমরা ক্লেম করবো, এই জন্য ইয়েস দিয়েছি। আর উনি শেয়ার হোল্ডার ডিরেক্টর না, মানে কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর না, এই জন্য আমরা নো দিয়েছি। সো এই পাশটাতে দেখেন IT10B রিকোয়ারমেন্টস। তো এখানে দেখেন IT10B মানে কি? IT10B মানে হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট। তো আপনার যদি গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে কিনা যদি থাকে ইয়েস দিবেন, মোটর কার আছে কিনা থাকলে ইয়েস দিবেন, অফশোর প্রপার্টি আছে কিনা, অফশোর প্রপার্টি মানে হচ্ছে দেশের বাইরে কোনো অ্যাসেট আছে কিনা, বা হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আছে কিনা থাকলে ইয়েস দিবেন। আমরা সব ক্ষেত্রে নো দিয়েছি, এজন্য আমাদেরকে নিচে একটা যেটা আসছে যে IT10B আমার জন্য ম্যান্ডেটরি না, স্টিল আমি সাবমিট করতে চাই কিনা, তো আমরা ইয়েসে দেবো। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সরকারি চাকরিজীবীদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে IT10B মানে সাবমিট করতে হয়। হ্যাঁ, পরিসম্পদ বিবরণী কিন্তু জমা দিতে হয়। তো সেক্ষেত্রে অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আপনাকে অবশ্যই এই যে নিচে ইয়েস দিয়ে লাগবে, ঠিক আছে। সো আমরা নট অনলি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এটা সাজেস্টেবল যে আপনার কী কী অ্যাসেট আছে সবগুলো ডিটেলসে আপনি ফিল আপ করেন, তাহলে ইন ফিউচারে আপনার জন্য ভালো হয়, ঠিক আছে। সো আপনি ইয়েসে টিক চিহ্ন দিয়ে নেক্সটে যাবেন। সো নেক্সটে যাওয়ার পরে দেখেন এখন আমাদের উপরে যদি এই পাশটাতে দেখেন অনেকগুলো ট্যাব ভিজিবল হয়েছে, যেটা এতক্ষণ দেখা যায় না। তো আমরা এতক্ষণ অ্যাসেসমেন্টের ট্যাবে ছিলাম, এখন ইনকাম ট্যাবে আসছি। তো এখন আপনি যে কোনো ট্যাবে গিয়েই রেসপেক্টিভ ইনফরমেশনগুলো আপনি ফিল করতে পারেন। তো এখানে দেখেন ইনকামের ট্যাবটাতে আমাদের দুইটা ট্যাব ভিজিবল হয়েছে, একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখন কেন দুইটা? কারণ আমরা দুইটা ইনকামের টাইপ সিলেক্ট করে আসছি, এই জন্য হচ্ছে দুইটা। আমি যদি 5টা বা 7টা সিলেক্ট করতাম সেক্ষেত্রে সবগুলো এখানে কিন্তু চলে আসতো। অর্থাৎ এটা হচ্ছে আপনি কয়টা ইনকাম আছে সেই অনুসারে আপনার ট্যাবটা আসছে। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। আপনি এমপ্লয়মেন্ট টাইপে যদি যান দেখেন গভর্নমেন্ট পে স্কেলের জন্য দুইটা আছে, একটা হচ্ছে থ্রু আইবিএস আর একটা হচ্ছে নট থ্রু আইবিএস। সো এখন আসলে সবগুলো আইবিএসের থ্রুতেই পেমেন্ট হয়, তো আমি আইবিএস থ্রু আইবিএস সিলেক্ট করলাম। আইবিএস সিলেক্ট করার পরে আমাদের জন্য নতুন কিছু ফিল্ড আসছে। প্রথমে দেখেন নেম অফ দ্য অফিস, আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের নামটা আপনাকে দেওয়া লাগবে। তো আমরা সংক্ষেপে ইউনি অফিস দিলাম, এটা তো আসলে আপনার ক্ষেত্রে হবে না। আপনি কী হবে, আপনার রেসপেক্টিভ স্কুলের নামটা আপনাকে দেওয়া লাগবে। তো এখানে দেখেন আমি যখনই এই যে অফিসের নামটা দিচ্ছি এটা এই জায়গাটাতে আপডেট হয়ে গেছে, এই যে ইউনো অফিসের এই জায়গাটাতে আপডেট হয়ে গেছে। এরপর আমি ডেজিগনেশনটা দিব। আমি দেখেন কি করব, এটা যেহেতু ট্রেনিং পারপাস আমরা হচ্ছে একটা কিছু ইমাজিনারি ডাটা দিয়ে ফিল আপ করবো। আপনার ক্ষেত্রে আপনার যে স্যালারি সার্টিফিকেট আছে স্যালারি সার্টিফিকেট থেকে দেখে দেখে আপনি ডিটেলসটা ফিল আপ করবেন। এরপর দেখেন পার্টিকুলার্সে যদি আমরা আসি, এখানে কিছু কম্পোনেন্ট মানে স্যালারি কম্পোনেন্ট অটোমেটিক্যালি দেওয়া আছে, বা আমি যদি বলবো রেডিমেড দেওয়া আছে, যেটা হচ্ছে বেসিক পে আছে, হাউস রেন্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স আছে, আর ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে। এই কম্পোনেন্টগুলো দেওয়া আছে, এবং এর বাইরে যদি কোনো কম্পোনেন্ট আপনার অ্যাড করার দরকার হয় আপনি অ্যাড মোড়ে যাবেন। অ্যাড মোড়ে গিয়ে আপনি সার্চ করবেন, দেখেন এখানে সার্চ বক্স আসছে, এই সার্চ বক্স থেকে আপনি সার্চ করতে পারবেন। আপনি ধরেন যে সে TIFF দিলেন, দেখেন টিফিন চলে আসবে, টিফিন অ্যালাউন্স চলে আসবে। অর্থাৎ যেটাই আপনি সার্চ করার দরকার সার্চ
সার্চ করতে পারেন, বা আপনি এই যে ড্রপ ডাউন থেকে এখানে একটা মানে একটু একটু করে অ্যারোতে ক্লিক করে আপনি নেমে নেমে দেখতে পারেন যে আপনার যে টাইপের ইনকামটা আপনি খুঁজতেছেন, যে স্যালারি কম্পোনেন্টটা আপনি খুঁজতেছেন সেটা আছে কিনা। যদি থাকে সেটাই সিলেক্ট করে জাস্ট অ্যামাউন্টটা দিবেন। ধরুন যে কারো ফরেন অ্যালাউন্স আছে, ফরেন অ্যালাউন্স সিলেক্ট করে এই যে ফরেন অ্যালাউন্স চলে আসছে, আপনি অ্যামাউন্টটা ইনপুট করলেই হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে ফরেন অ্যালাউন্স নাই, আমরা ডিলিট করে দিচ্ছি, ও ওয়ার্নিং দেখাচ্ছে। সো ওকে, আবার ধরুন যে অ্যাড মোড়ে গেলাম। আরেকটা যেটা হচ্ছে দেখেন, আপনি এমন কোনো কম্পোনেন্ট খুঁজতেছেন, সেটা আপনি এভাবে নিচে আস্তে 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 একদম নিচ পর্যন্ত গেছেন, পাইলেন না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যেটা করবেন দেখেন, এই যে আদার ইফ এনি আছে, অর্থাৎ দেখেন আদার ইফ এনি, আপনি আদার ইফ এনিতে দিতে পারেন, বা আরেকটা আছে দেখেন এনি আদার অ্যালাউন্স মেনশনড ইন ফে স্কেল, মানে আপনার ফে স্কেলে এমন কোনো অ্যালাউন্স আছে সেটা এখানে আপনি বসাইতে পারেন। আপনি যদি এই যে এনি আদার অ্যালাউন্স মেনশন ইন ফে স্কেল দেন, তাহলে দেখেন এখানে অ্যামাউন্টটা দেওয়ার অপশন আসছে। আর আপনি যদি এনি আদারে যান, আদার ইফ এনি গিভ ডিটেল, এটা যদি সিলেক্ট করেন, দেখেন এখানে সিলেক্ট করার পর আপনার পার্টিকুলার্স অর্থাৎ নামটা দেওয়ার অপশন আসছে। অর্থাৎ আপনি নামটা দিবেন, যে স্যালারি কম্পোনেন্টের নামটা দিবেন, সেখানে অ্যামাউন্টটা দিয়ে আপনি সেভ করবেন। অর্থাৎ অনেকের কোশ্চেন থাকে যে আমি এই বাবদ বেতন পেয়েছি, বা আমার এই স্যালারি কম্পোনেন্টটা আছে কিন্তু এটা দেওয়ার কোনো জায়গা পাচ্ছি না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে এটা, আপনি প্রথমে এখানে খুঁজবেন, খোঁজার পরেও যদি না পান সেক্ষেত্রে ইউ ক্যান গো টু দ্য আদার ইফ এনিতে গিয়ে আপনি ডিটেলসটা দিয়ে দেবেন। ওকে, সো আমরা এখন ওনার যে ডেটাগুলো আছে সেটা ইনপুট করার চেষ্টা করব। সো ওনার বেসিক ফে হচ্ছে 1,94,580। আমরা বেসিক ফে ইনপুট করলাম। দেন হচ্ছে এডুকেশন অ্যালাউন্স 6,000। এডুকেশন অ্যালাউন্স রেডিলি অ্যাভেলেবল না, সো আমি কি করব, আমি হচ্ছে ইডিইউ এডুকেশন অ্যালাউন্স চলে আসছে 6,000 টাকা। অ্যান্ড দেন হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 83,975 হাউস রেন্ট অ্যালাউন্স। দেন হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, দেন হচ্ছে টিফিন অ্যালাউন্স। হ্যাঁ, সো টিফিন অ্যালাউন্স অ্যাগেন নাই, আমি অ্যাড মোড়ে গিয়ে TAFF টিফিন অ্যালাউন্স। ওকে, অ্যান্ড দেন হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে, এই যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স। এরপর হচ্ছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স 3,256 বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স। ওকে, এরপর হচ্ছে স্পেশাল বেনিফিট, যেটা নিয়ে আসলে আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। সো আপনি এখানে এসে দেখেন স্পেশাল লিখে সার্চ দিবেন, এই যে চলে আসছে। আমি জাস্ট SPE দিয়েছি, চলে আসছে যে স্পেশাল বেনিফিট লিখলাম। স্পেশাল বেনিফিট কত? 11,000 টাকা। হ্যাঁ, স্পেশাল বেনিফিট 11,000 টাকা। এই যে ডিয়ারনেন্স অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট। সো স্পেশাল বেনিফিট 11,000 দিলাম। দেওয়ার পরে আমি এখন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো, বা সেভ ড্রাফটও দিতে পারেন আপনি। সেভ ড্রাফট দিলে আপনার দেখা যাবে কী হবে, এই যে এমপ্লয়মেন্ট সামারিটা চলে আসছে, যে এমপ্লয়মেন্ট সামারি। হ্যাঁ, এখন আপনি এমপ্লয়মেন্ট সামারিতে গিয়ে কী করতে পারবেন, দেখতে পারবেন যে আসলে আপনি যে ডেটাটা ইনপুট করেছেন সেটা ঠিক আছে কিনা। কারণ আপনি তো ভুলও ইনফরমেশন দিতে পারেন, মানে টাইপ এরও হইতে পারে আপনার। সেক্ষেত্রে এই যে দেখেন টোটাল প্রতিটা ডিটেলস চলে আসছে, বেসিক পে কত, হাউস রেন্ট কত ইনপুট করেছেন। এবং এখানে দেখেন 3টা ফিল্ড আসছে, একটা হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা আপনি ইনপুট করেছেন, ট্যাক্স এক্সেমটেড কত টাকা হচ্ছে আপনার এক্সেমশন আপনি পেয়েছেন, আর ট্যাক্সেবল ইনকাম কত। অর্থাৎ আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কোনটা ট্যাক্স ফ্রি আর কোনটা ট্যাক্সেবল। অনেকের কোশ্চেন থাকে যে আমি স্পেশাল বেনিফিট পেয়েছি, এটা কি আসলে ট্যাক্সেবল কিনা। দেখেন স্পেশাল বেনিফিট এই যে 11,000 টাকা, এটা ট্যাক্স এক্সেমটেড, অর্থাৎ 11,000 টাকায় পেয়েছেন এবং 11,000 টাকায় ট্যাক্স এক্সেমটেড, অর্থাৎ এটার উপর আপনাকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগতেছে না। যদি এই যে লাস্টের কলামটাতে থাকতো তাহলে ট্যাক্স দেওয়া লাগতো। আমাদের দেশের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের শুধুমাত্র বেসিক ফে এবং ফেস্টিভ্যাল বোনাসের উপরে কিন্তু ট্যাক্স দেওয়া লাগে, আদার এলিমেন্টস হচ্ছে ট্যাক্স ফ্রি। তো আমি আমার এই ভিডিওটা যেটা আপনারা দেখতেছেন এখানে মানে কোন কোন অ্যালাউন্স আপনার জন্য ট্যাক্স ফ্রি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, রেফারেন্স সহ। আপনার যদি জানার আগ্রহ থাকে আপনি তাহলে এই ভিডিওটার এই অংশটুকু আপনি দেখে নিতে পারেন। পার্টিকুলার অংশটুকু যদি দেখেন আপনার এই সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সো দেখেন নিচে একটা সামারি আপনার জন্য দেওয়া আছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3,51,771 টাকার মতো। আপনার ট্যাক্স এক্সেমটেড ইনকাম 1,24,631 টাকার মতো, ট্যাক্সেবল হচ্ছে 2,27,140 টাকা। ওকে, সো এখন আমরা কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে যাওয়ার পর দেখেন আপনি আবার মিলে নিতে পারেন যে আসলে টোটালটা ঠিক আছে কিনা। যেমন এই যে দেখেন টোটাল 3,51,771 টাকা। তো আমরা যদি এমপ্লয়মেন্ট সামারিতে আসি, আমরা এখানে টোটালটা মিলে নিতে পারবো। তো আপনার উচিত হচ্ছে এভাবে মিলানো, এই যে 3,51,351,771। ওকে, সো এক্স্যাক্টলি ওকে, রাইট। সো এখন যদি আমরা আমাদের ইনকামের পরের ইয়েতে যাই, যে তার একটা কী ছিল দেখেন, তার যে প্রভিডেন্ট ফান্ডে উনি একটা প্রফিট পেয়েছিল, এই যে 39,394। এই প্রফিটটাও কিন্তু তার একটা ইনকাম, রাইট। এই ইনকামটাও কিন্তু আমাকে দেখানো লাগবে। তো অনেকের কোশ্চেন থাকে যে এটা কোথায় দেখাবো, বা এটা আসলে ট্যাক্সেবল কিনা। তো চলেন আমরা আগে দেখাই, দেখানোর পরে দেখবেন যে এটা আপনি নিজেই বুঝবেন ট্যাক্সেবল কিনা। তো ইএনও অফিস, মানে এই যে ইএনও অফিস বলতে যেহেতু আমি এমপ্লয়মেন্টের নাম এটা দিয়েছি, এখন আমরা এখানে এসে কি করব, এই যে অ্যাড মোড়ে গিয়ে আমি জাস্ট
জিপিএফ লিখে সার্চ করব, দেখেন জিপিএফ লিখে সার্চ করার পরে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট চলে আসছে। সো এই কত 39394 মনে হয়, রাইট? 39394, রাইট। সো আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি 7 কন্টিনিউ দেবো। 7 কন্টিনিউ দেওয়ার পরে আবার এই যে এমপ্লয়মেন্ট সামারিতে যদি আসি, আমি এমপ্লয়মেন্ট সামারিতে আসার পরে দেখেন এই যে জিপিএফ ইন্টারেস্ট এটা অ্যাড হয়ে গেছে 39,394, এবং এটাই আমার ট্যাক্স ফ্রি ইনকাম। মাঝখানে যেহেতু আসছে এটা ট্যাক্স ফ্রি ইনকাম, আপনার আউটার কলামে বা আপনার নেক্সট কলামে দেখা যাচ্ছে যে কি শূন্য আসছে। অর্থাৎ আপনার যে কোশ্চেনটা থাকে যেটা আসলে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ট্যাক্সেবল কিনা, না এটা ট্যাক্সেবল না এটা ট্যাক্স ফ্রি ইনকাম। অনেকে মনে কি এটা তাহলে আমাকে দেখানো লাগবে? হ্যাঁ, অবশ্যই দেখানো লাগবে, যেহেতু আপনার আয় হয়েছে, রাইট? আপনার আয়টা কিন্তু অবশ্যই আপনাকে দেখানো লাগবে। সো এই হচ্ছে ডিটেলস, আমরা কন্টিনিউতে যাচ্ছি। সো আমাদের স্যালারি ডিটেলসটা ইনপুট করা শেষ। এরপরে দেখেন আমাদেরকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ট্যাবে নিয়ে আসছে। তো আমাকে এখন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ট্যাব থেকে সিলেক্ট করা লাগবে যে আপনার কোন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। যদি কারো সঞ্চয়পত্র থাকে, এই যে সঞ্চয়পত্রের জন্য দুইটা ক্যাটাগরি আছে, আদার দেন পেনশনার সঞ্চয়পত্র নাকি পেনশনার সঞ্চয়পত্র। সো এটা আপনি যদি কারো থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি যেটা বলতেছিলি যে আমার এখানে চ্যানেল অনেকগুলো ভিডিও আছে, আপনি এই সম্পর্কে আমি অনেক ডিটেলস আলোচনা করেছি, আপনি দেখে নিন। তো আমাদের এই লোকের ক্ষেত্রে কোনো সঞ্চয়পত্র নয়, তার হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট আছে। আমি ব্যাংক ইন্টারেস্ট সিলেক্ট করলাম। ব্যাংক ইন্টারেস্ট সিলেক্ট করার পরে দেখেন কতগুলো ফিল্ড আসছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, গ্রস অ্যামাউন্ট, রিলেটেড ফি কত বা টিডিএস কত, এই। তো আমরা আগে থেকে কি করেছি, এই ডিটেলসগুলাই আমরা একটা এক্সেলে সাজায় রাখছি, যেহেতু আমাদের টাইমটা সেভ হয়। সো দেখেন আমরা কি করেছি, আমরা এটা যদি এটা ওনার যে ডিপিএস স্টেটমেন্টটা আছে যেখানে উনি 5,000 টাকা করে ইনস্টলমেন্ট পেমেন্ট করে, এখানে দেখেন উনি ইন্টারেস্ট পেয়েছে 6,826 টাকা, এবং হচ্ছে ওনার ট্যাক্স ডিডাকশন ছিল 1,024 টাকার, 150 টাকা হচ্ছে ওনার এক্সারসাইজ ডিউটি ডিডাকশন। সো এই কাজগুলোকে আমরা একটা এক্সেলে আনার চেষ্টা করেছি যাতে টাইমটা সেভ হয়। ওনার ব্যাংক ইন্টারেস্ট, অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট, চার্জ কত, ট্যাক্স কত, এটা আমরা ডিটেলস নিয়ে আসছি। সো আপনি চাইলে স্টেটমেন্ট দেখে দেখেও ফিল আপ করতে পারেন, বা আপনি চাইলে এরকম কোথাও লিখেও রাখতে পারেন যাতে আপনার একসাথে আসলে আপনি ফিল আপটা করতে পারেন। দেখেন, তো প্রথমে আমরা তার ব্যাংক স্টেটমেন্টটা, ব্যাংকের নামটা দিলাম সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দেব, অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এরপরে গ্রস অ্যামাউন্ট হচ্ছে 614 টাকা, অ্যান্ড দেন চার্জেস ছিল 575 টাকার মতো, এবং ওনার হচ্ছে ট্যাক্স হচ্ছে 93 টাকা, ট্যাক্স ডিডাকশন ছিল। হ্যাঁ, সো দেখেন একটা ইনফরমেশন ইনপুট করা হয়ে গেছে। এখন আমি এই যে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আমাকে অ্যাডে যাওয়া লাগবে, আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। অনেকের মনে হতে পারে ওনার তো সোনালী ব্যাংকেই 3টা অ্যাকাউন্ট, আমি যোগ করে দিয়ে দিই। না, আসলে এভাবে দেওয়া যাবে না, কারণ আপনাকে যেহেতু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে, মানে 3টা তো আলাদা আলাদা অ্যাকাউন্ট, এই জন্য আমাকে আলাদা নতুন করে অ্যাড করা লাগবে। আবার অ্যাড করলাম, দেন হচ্ছে অ্যাগেন সোনালী ব্যাংক, অ্যান্ড দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওনার এখানে উনি পেয়েছে 6,826 টাকা, 150 টাকা হচ্ছে চার্জেস, এবং হচ্ছে 1,024 টাকা হচ্ছে ট্যাক্স। ওকে, এটা ইনপুট করা শেষ। অ্যাডে ক্লিক করে আরেকটা অ্যাড করব, দেন ওইটার স্টেটমেন্ট থেকে আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পেয়েছি সেটা দিলাম, ইন্টারেস্ট অ্যামাউন্ট, অ্যান্ড দেন হচ্ছে চার্জেস, অ্যান্ড দেন হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট। ওকে, সো দেখেন আপনি যদি টোটালটা ইনপুট করা হয়ে গেছে, এখানে 43,000 টাকার মতো আসছে টোটাল। আপনি চাইলে টোটালটা দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে নেট, মানে হচ্ছে গ্রস অ্যামাউন্ট থেকে রিলেটেড চার্জেসটা বাদ দেওয়ার পরে নেট ইনকাম তার হয়েছে। তো আমরা এখন 7 কন্টিনিউতে যাব। সো দেখেন 7 কন্টিনিউতে যাওয়ার পরে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আসছে, সো বা রিবেটের ট্যাবটাতে আসছে। রিবেটের মানে কি, আপনার অ্যালাউবেল যে জায়গাগুলো, অর্থাৎ এখানে যে লিস্টটা দেখতেছেন, এটা এই টাইপের কোনো ইনভেস্টমেন্ট যদি থাকে, এগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার কর রেয়াত পাওয়া যায় বা কর ছাড় পাওয়া যায়। এই ধরনের আসলে ডিটেলস আপনাকে ফিল আপ করা লাগবে। তো অনেকের কোশ্চেন থাকে যে আমি কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি, আমি আসলে ট্যাক্স রিবেট নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আসলে আপনার একটা পূর্ণাঙ্গ লিস্ট, আমি বলতে পারি। এই জায়গাগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ট্যাক্স রিবেট পাবেন। তো ওনার ক্ষেত্রে আসলে ট্যাক্স রিবেটের অ্যাপ্লিকেবিলিটিও নাই, কারণ ওনার মিনিমাম ট্যাক্সও কম হবে। ওনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আপনার 3.5 লাখ টাকার কম। তাও আমরা এটা ফিল আপ করবো, বা চাইলে আমরা এটা ফিল আপ না করলেও পারি। তো আসলে যেহেতু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আসলে আপনার ফিল আপ করা উচিত, আমরা ফিল আপ করতেছি। প্রথমে দেখেন তার ডিপিএস ছিল, তার 2টা ডিপিএস ছিল, আমরা ওই 2টা ডিপিএস ফিল আপ করবো। এখানে দেখেন সোনালী ব্যাংকে একটা ডিপিএস ছিল, তার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এটা, অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করলাম আমরা, অ্যান্ড দেন ডিপোজিট অ্যামাউন্ট কত, দেখেন 5,000 টাকা করে উনি প্রতি মাসে দিত। তো এটা হচ্ছে 60,000 হচ্ছে ওনার ডিপোজিট অ্যামাউন্ট, মানে হচ্ছে ইনস্টলমেন্ট। দেখেন এখানে 60,000 যখন দিচ্ছি, অ্যালাউবল 60,000, অ্যাজ পার ল হচ্ছে ম্যাক্সিমাম 1,20,000 টাকা পাওয়া যায়, মানে প্রতিটা ব্যাংকের জন্য না, টোটাল আপনার যত ধরনের ডিপিএস আছে সবগুলো মিলে আপনি সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারবেন, মানে ডিপিএস হিসেবে সারা বছর ব্যাপী। ওকে, সো আমরা এরপরেরটা এখানে দিয়ে দিচ্ছি সোনালী ব্যাংক,
অ্যান্ড দেন হচ্ছে ওকে। সো এখানে হচ্ছে 4,210 টাকা করে 50,520 টাকা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে কোথা থেকে আমরা 4,210 টাকা আনছি। মনে করে দেখেন এই যে একটা ছিল এই যে 5,000 ইন্টু 12 60,000 হয়, আর এটা যেটা ছিল এই যে 4,210 ইন্টু 12 যদি করি 50,000 কত 50,000 এই যে 520 টাকা হয়। এটাই আমরা আসলে নিয়ে আসছি। ওকে, সো আমরা টোটালটা ইনপুট করা শেষ। দেখেন কারো যদি সঞ্চয়পত্র থাকে এই যে অ্যাপ্রুভ সঞ্চয়পত্রের মধ্যে টিক চিহ্ন দিবেন, দিয়ে নাম, রেজিস্ট্রেশন নাম্বার কি, ইস্যু ডেট কবে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, এটা এই পার্টিকুলার্সটা আপনাকে ইনপুট করা লাগবে। বা আপনি চাইলে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম থেকেও আপনি মানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, কারণ আপনি যখন সঞ্চয়পত্রের ডেটাটা দিয়েছেন এই সিঙ্ক্রোনাইজেশনটা রাখছে। আপনি যদি ইনকাম থেকে দেন, যদিও আমার কোনো ধরনের নাই এই জন্য নো দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকেও এটাকে আসলে সিঙ্ক্রোনাইজেশন করে নিয়ে আসতে পারেন। আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ এনবিআর এর। আমি যদি বলি আগে এই ধরনের ছিল না, গত 1 মাস আগেও আমরা দেখেছি এই আপডেটটা ছিল না। সো জেনারেল প্রভিডেন্ট দেখেন তার একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে। তো আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে। সো অ্যাকাউন্ট নাম্বারটা এগেন আমরা একটা হাইপোথেটিক্যাল অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। আপনার ক্ষেত্রে আপনি জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে স্টেটমেন্টে যে অ্যাকাউন্টটা থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দেওয়া লাগবে। আমি যদি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাই, এই যে এখানে মূলত আপনি অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন। অ্যাকাউন্ট যে আপনার জন্য যে অ্যাকাউন্ট নাম্বার সেটাই আপনি এখানে আসলে ইনপুটটা করবেন। তো ইনপুট করে কন্ট্রিবিউশন কত, কন্ট্রিবিউশন হচ্ছে এই যে 47,000 টাকা। এই 47,000 টাকায় আপনি ইনপুট করবেন। অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্টে যে টাকাটা থাকে সেটা আপনাকে ইনপুট করা লাগবে। এরপরে দেখেন অ্যাপ্রুভ বিনিবুলেন্ট ফান্ড এবং হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স প্ল্যান, তার একটা বিনিবুলেন্ট ফান্ডের একটা কন্ট্রিবিউশন ছিল। আমরা যদি দেখি এই যে দেখেন এমপ্লয় বিনিবুলেন্ট ফান্ডে, অর্থাৎ তার যে ডিডাকশনের যে জায়গাগুলো, স্ট্যাম্প ডিউটি ছিল, প্রভিডেন্ট ফান্ড ছিল এবং হচ্ছে বিনিবুলেন্ট ফান্ড ছিল। তো স্ট্যাম্প ডিউটির 140 টাকা আপনি IT10 ডাবল বিতে দেখাইতে পারেন খরচের, যদিও 140 টাকাও তো বড় খরচ না। আর জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা আমরা এখনই দেখাইলাম, আর বিনিবুলেন্ট ফান্ডটা আমরা এই জায়গাটাতে দেখাবো। টোটাল কত টাকা, 1,800 টাকার মতো। তো দেখেন বিনিবুলেন্ট ফান্ড 1,800 আমরা ইনপুট করলাম। সো আমার ডেটা ইনপুট করা হয়ে গেছে। সো আমাদের এই লোকের ক্ষেত্রে এই ডেটাগুলো অ্যাপ্লিকেবল বিধে আমি এটা সিলেক্ট করেছি। অ্যাগেন আপনার ক্ষেত্রে যদি অন্যান্য মানে ডেটা দেওয়ার দরকার হয় আপনি দিবেন, যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, হ্যাঁ, কারো যদি শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে আপনি এই যে লিস্টেড স্টক বা শেয়ারের ইনভেস্টমেন্টটা ইনপুট করতে পারেন। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি। তো দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ যাওয়ার পর আমার এটা নিচ্ছে না, বলতেছে ফিল অল দ্য রিকোয়ার্ড ফিল্ড। এখানে একটা মানে অ্যারো মেসেজ দেখাচ্ছে। কেন অ্যারো মেসেজ দেখাচ্ছে, আমরা যদি আবার ডিক ডাউন করি কোথায় অ্যারো মেসেজটা আসছে, এই জায়গাটাতে যে দেখেন গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ রিকোয়ার্ড, বলতেছে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দরকার। কিন্তু আমরা দেখেছি ওনার ক্ষেত্রে আসলে গ্রুপ ইন্স্যুরেন্স নাই, তাহলে এটা ছাড়া তো নিচ্ছে না। তাহলে আপনি কী করবেন, এখানে একটা শূন্য দিয়ে দিবেন, শূন্য দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, দেন এটা নেবে। সো অনেকের ক্ষেত্রে এরকম হবে, আপনি হয়তো ফিল আপ করতে পারবেন না, তখন আপনাকে 0 দিয়ে আসলে ফিল আপটা করা লাগবে। সো নেক্সট দেখেন আমাদের এক্সপেন্ডিচার ট্যাবে আসছে। সো এক্সপেন্ডিচার ট্যাব আসলে কি, এক্সপেন্ডিচার ট্যাব হচ্ছে আপনার সারা বছর ব্যাপী, সারা বছর বলতে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত আপনার কোন কোন পারপাস কত টাকা খরচ হয়েছে তার ডিটেলসটা এখানে দেওয়া লাগবে। যেমন এখানে আপনি ক্যাটাগরিগুলো দেখতে পাবেন, যেমন ফুড, ক্লদিং বা আদার এসেনশিয়ালস পারপাস আপনার কত টাকা খরচ হয়েছে, অ্যাকোমোডেশন জন্য আপনার কত টাকা খরচ হয়েছে। এরপর অটো এবং ট্রান্সপোর্টেশন অধীনে 2টা হেড আছে, একটা হচ্ছে ড্রাইভার স্যালারি, ফুয়েল বা মেনটেন্যান্স পারপাস আপনার কত টাকা খরচ হয়েছে, আদার ট্রান্সপোর্টেশনের জন্য কত টাকা খরচ হয়েছে। এরপর হচ্ছে হাউস হোল্ড রিলেটেড কতগুলো ক্যাটাগরি আছে, যেমন ইলেকট্রিসিটি পারপাস কত, গ্যাস ওয়াটার পারপাস কত, এরকম ডিটেলস দিয়ে আছে। তো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি ফিল আপ করবেন। তো এই লোকের ক্ষেত্রে যেটা হয়েছে, উনি আমাদেরকে যে ডাটাটা দিয়েছে, ওনার এক্সপেন্স ফর ফুডের জন্য 55,000 টাকার মতো ওনার খরচ হয়েছে। অ্যাকোমোডেশন পারপাস ওনার কোনো খরচ হয় না, বিকজ হি ইজ লিভিং, তার ফ্যামিলির সাথে থাকে, তাকে এখানে আসলে কোনো ধরনের খরচ করার দরকার হয় না। আদার ট্রান্সপোর্টেশন এখানে দেখেন 15,000 টাকার মতো ওনার একটা খরচ হয়েছে, যেটা তার জন্য অ্যাপ্লিকেবল ছিল, আমরা ওইটাই ফিল আপ করেছি। সো এই ডাটাগুলো ওনার দেয়া, এখানে আমরা এই ইনফরমেশনগুলো দিয়েছি। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয় ওই রিলেটেড ইনফরমেশনগুলো আপনাকে আসলে দেওয়া লাগবে, ঠিক আছে। সো এখানে দেখেন টোটাল আমরা দেখতেছি 1,42,000 টাকার মতো ওনার টোটাল সারা বছর ব্যাপী খরচ হচ্ছে। অর্থাৎ টোটাল এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সবগুলোর যোগফল হচ্ছে এটা। এখানে সবচেয়ে লার্নিংয়ে যে জায়গাটা পড়ে, যেমন পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, আপনি অ্যাট সোর্সে কত টাকা ট্যাক্স দিয়েছেন। অর্থাৎ এই যে আপনার থেকে সোর্সে ট্যাক্স কেটে রেখেছে না, মনে আছে আমরা যখন ডেটাটা ফিল আপ করেছিলাম, এই যে এখানে দেখেন সোনালী ব্যাংক থেকে অন্য যখন ইন্টারেস্ট পেয়েছে, ইন্টারেস্ট পাশাপাশি ট্যাক্সও কেটে রেখেছে, তাহলে এইটাই তার এক ধরনের খরচ। কিন্তু এটা এই 6,740 টাকা এই যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্সের এখানে দেখাইতে হবে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যত ধরনের ট্যাক্স, ইভেন সঞ্চয়পত্রের ট্যাক্স যদি কাটতো সেটাও আমরা নিয়ে আসি, টোটালটা দেখাইতাম, এখানে টোটালটা একবারে দেখাইতে হয়, ঠিক আছে। এর পাশাপাশি কারো যদি লোন থাকে, লোনের জন্য আপনি যে ইন্টারেস্টটা পেমেন্ট করেছেন সেটা যে এই জায়গাটাতে থাকে, এই যে ইন্টারেস্ট পেমেন্টস অন পার্সোনাল লোন, অনেকের কিন্তু পার্সোনাল লোন থাকতে পারে বাড়ি করার জন্য বা যে কোনো কাজে আপনি লোন নিতে পারেন, ওই লোনের ইন্টারেস্টটা আপনাকে এই জায়গায় বসাইতে হবে। তো এই লোকের ক্ষেত্রে দেখেন আমরা মোটামুটি সব ডিটেলস মানে এক্সপেন্ডিচারের এই ডিটেলসটা আমরা ফিল আপ করা হয়ে গেছে আমাদের, আর কোনো কিছু তার নাই। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে নেক্সটে যাচ্ছি।
সো দেখেন নেক্সটে আসার পরে অ্যাসেট এবং লাইবিলিটিসটাতে আসছে সবচেয়ে ডিফিকাল্ট যে জায়গাটা। এখানে দেখেন কি আছে, অটোফিল আছে এবং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 আছে। অটোফিলটা কি, কেউ যদি তার ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে গত বছর দিয়ে থাকেন তাহলে গত বছরের মানে ব্যালেন্সটা অবশ্যই তো এই বছর আসবে, রাইট? ওইটা আনার জন্য হচ্ছে অটোফিলে ক্লিক করলে তার ডিটেলসটা চলে আসবে। তো আমাদের এই লোকের ক্ষেত্রে দেওয়া আছে, আমরা অটোফিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ওটার ডিটেলসগুলো আগের বছরের ডিটেলসগুলো চলে আসছে। যেমন এই যে দেখেন ডিপিএস, এমডিএস, ডিপিএস, এসবিএমএসটার ডিটেলসটা এখানে চলে আসছে, মানে যতগুলো তার গত বছরের অ্যাসেট ছিল চলে আসছে। এখন আপনার কথা থাকতে পারে যে এই অ্যাসেটগুলো তো আমার এই বছর কিনি নাই, কেন লাগবে? দেখেন আলটিমেটলি এই অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট মানে কি, আপনার নিজের নামে কতগুলো অ্যাসেট আছে আর কত ধরনের লাইবিলিটিস আছে তার ডিটেলস। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, ধরেন যে আপনি 4 বছর আগে একটা বাড়ি কিনেছিলেন, তো 30শে জুন 2024 ওই বাড়িটা কি আপনার নামে আছে? আপনি বলুন হ্যাঁ অবশ্যই আছে, আমি তো বিক্রি করি নাই। তো তাহলে দেখেন যেহেতু ওই বাড়িটা আপনার নামে আছে, তাহলে ওই আপনার অ্যাসেটের লিস্টও কিন্তু এটা থাকতে হবে। সো মানে সিম্পল মেসেজ হচ্ছে হোয়াট এভার দ্য অ্যাসেট ইউ হ্যাভ 30শে জুন 2024 ওই সব ধরনের অ্যাসেটই কিন্তু আপনার এটার মধ্যে আনতে হবে, মানে এই অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টের মধ্যে আনতে হবে। এবং যদি কোনো ধরনের লাইবিলিটি থাকে লাইবিলিটিটাও আপনাকে কিন্তু আনতে হবে। তো এই লোকের ক্ষেত্রে আসলে অত ডিটেলস নাই, এটা নিয়ে আমার মানে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এটা নিয়ে আমি স্পেসিফিকলি 2টা ভিডিও করেছি, অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট কীভাবে আপনি ফিল আপ করবেন আর কীভাবে ডিফারেন্সটা জিরো করতে হয়। একটু পরে দেখবেন একটা ডিফারেন্সে জিরো করতে হয়। এই জায়গাটাতে অনেকেই ডিফিকাল্টি ফেস করে, আমি আপনাদেরকে সাজেশন দেবো বা রিকোয়েস্ট করবো আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন, হয়তো আপনার কাজে আসতে পারে। সো এই ক্ষেত্রে দেখেন আমাদের এই লোকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, মানে ডিপিএস আছে। দেখেন ডিপিএস এর মানে গত বছরের ব্যালেন্সটা চলে আসছে। তো আমাকে কি করতে হবে জানেন, আমি শুধুমাত্র এই বছরের ব্যালেন্সটা এখন রিপ্লেস করে দেবো গত বছরের সাথে। তো আমি এই জন্য কী করেছি দেখেন, এই জায়গাটাতে আমি অলরেডি ব্যালেন্সগুলো এনে রাখছি আর কি, 168 অ্যান্ড দেন এটা হচ্ছে 532। দেখেন আপনি কত দ্রুত কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আপনার কিন্তু ডিপিএস ইনপুট করা হয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ডের গত বছরের ব্যালেন্স ছিল এটা, এই যে 278-32। আপনার যদি আমি দেখাই আপনি দেখবেন এটাই দেখবেন, এই দেখছেন 278-32। এখন আমাকে 364-426 ইনপুট করা লাগবে। হ্যাঁ, 364-426 ওকে ফাইন, হয়ে গেছে। সো অ্যাগেন অ্যাকাউন্ট নাম্বারটা আমরা হাইপোথেটিক্যাল দিলাম, আগে থেকে আসলে চেঞ্জ করে রাখছি বিকজ অফ কনফিডেন্সিয়ালিটি ইস্যু। এরপরে দেখেন তার একটা পোস্ট অফিসে তার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। অনেকে কোশ্চেন করে আসলে পোস্ট অফিস সেভিংসের ডিটেলসটা আমি কোথায় দেখাবো। আপনি দেখেন এটা যেহেতু একটা ফিনান্সিয়াল অ্যাসেট, আমি কি করেছি এটা ফিনান্সিয়াল অ্যাসেটের আদার ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে দেখাইছি। আপনি এখানেও দেখাইতে পারেন বা এই যে আদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু এটার মধ্যে দেখাইতে পারেন, যে কোনো এক জায়গায় দেখাইতে পারেন, যেহেতু এটার জন্য স্পেসিফিক কোনো ফিল্ড নাই, ঠিক আছে? সো আমরা এখানে এই যে গত বছরে 1 লাখ টাকায় আছে, এখানে কোনো ধরনের চেঞ্জেস হয় নাই। এরপরে দেখেন তার গত বছরের আর কোনো ডাটা নাই, কিন্তু একটা জিনিস হচ্ছে বলে রাখি, ওনার গত বছরে ওনার গোল্ড ছিল যেটা উনি ভ্যালু আননোন মানে জিরো হিসেবে দেখাইছে, কিন্তু ওনার ইনকাম ট্যাক্স রিটার্নে সেটা আসে না। এবারে একটা ভালো চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে আপনি গোল্ড যে বড়ি দেখাচ্ছেন সেটা আসবে। তো ওনার এই গোল্ডের বড়িটা যেটা গত বছরও ছিল এই বছরও থাকবে। এটা আমরা কি করতেছি দেখেন, গোল্ডে মানে টিক চিহ্ন দিয়ে আমি এখান থেকে গোল্ড সিলেক্ট করলাম, দেন টাইপ অফ অ্যাকুইজিশন। উনি আসলে এটা উনি একটা সময় গিফট হিসেবে পেয়েছিল, ওনার বিয়ের সময় গিফট হিসেবে পেয়েছিল। এটা বলা হচ্ছে যে কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার ওনার কোয়ান্টিটি কত ছিল। সো আমরা দেখেছি এটা 30 ভরির মতো ছিল। আমি বড়ি সিলেক্ট করলাম ইউনিট থেকে, এখানে 30 দিলাম আর ইউনিটের এখানে মানে বড়ি দিলাম আর ভ্যালুর এখানে 0 দিলাম। অনেকে ভ্যালু আননোন দেয়, এটা আসলে দেওয়া যায় না, কারণ এটাকে কোনো অ্যালফাবেট আপনি দিতে পারবেন না, শুধুমাত্র নিউমেরিক ইনপুট করা যায়, অর্থাৎ 1 2 3 4 নিউমেরিক ভ্যালুগুলো আপনি ইনপুট করতে পারেন। তো এটা দিয়ে আপনি আসলে সেভ দিলে কী হবে, এই 30 যে ভরি দিলেন না এটা কিন্তু আসলে ইনকাম ট্যাক্স রিটার্নে থাকবে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আমি এখন কি করতেছি, মানে গোল্ড ইনপুট করা আমার হয়ে গেছে। এখন হচ্ছে নোটস অ্যান্ড কারেন্সি মানে ক্যাশ কত টাকা, ওনার সোনালী ব্যাংকে 57,000 যেটা গত বছর ছিল, এই বছর সেটা কত হয়ে গেছে, এবছর এটা হয়ে গেছে 1,03,58,000 মতো, ঠিক আছে? সো আমরা এটা ইনপুট করলাম, ওকে। এরপর দেখেন ক্যাশটা আমি আপাতত 0 করে দিচ্ছি। কেন 0 করে দিচ্ছি একটু পরে দেখবেন। আপাতত আমি ক্যাশে কোনো ইনপুট করলাম না, ওকে। সো এখন দেখেন ওনার আর কোনো ডিটেলস নাই, ওনার কোনো লাইবিলিটিস নাই। যদি লাইবিলিটিস মানে লোন থাকতো সেক্ষেত্রে আমরা লোনের মধ্যে ইনপুট করতাম। এখানে দেখেন তার অ্যানুয়াল এক্সপেন্ডিচার 1,48,000 সামথিং আমরা ফিল আপ করেছি, সবগুলোই চলে আসছে, ওকে। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকামের এটা 992, মানে অর্থাৎ 9,92,291 হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের নেট ওয়েলথ ছিল, ঠিক আছে? তো এতটুকু আমরা ফিল আপ করার পরে দেখেন আমরা সামারিতে চলে আসছি। এই সামারিটা কি, সামারিটা হচ্ছে শুরুতে হচ্ছে গ্রস ওয়েলথ, অর্থাৎ আপনি যতগুলো অ্যাসেট উপরে ইনপুট করেছেন। এখানে অনেকগুলো অ্যাসেট আমরা ইনপুট করেছিলাম না, এই যে ডিপিএস ছিল, 2টা ডিপিএস ছিল, প্রভিডেন্ট ফান্ডের একটা ব্যালেন্স ছিল, এরপর পোস্ট অফিসে ওনার একটা টাকা ছিল, 2টা মানে গোল্ডের যদিও ভ্যালু ছিল না, গোল্ডের বড়ি ছিল, এরপরে ব্যাংকে কিছু টাকা আছে। সব কিছু মিলে আমরা দেখতেছি ওনার টোটাল 12,64,870 টাকা আছে। ওনার কোনো লাইবিলিটি নাই। এখন বলতেছে ঠিক আছে 12,64,870 টাকায় আপনার এখন নেট ওয়েলথ আছে, যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল 9,92,000। মানে এই যে এখানে যেটা 9,92,000 আমরা ইনপুট করেছি সেটাই বলতে
বলতেছে প্রিভিয়াস ইয়ারে এটা 9,92,000 ছিল, এখন সেটা হয়ে গেছে 12,64,000। তার মানে আপনার অ্যাসেট বাড়ছে, কত বাড়ছে? এই যে 2,72,579 টাকা বাড়ছে, অর্থাৎ এই লোকের অ্যাসেট বাড়ছে 2,72,579 টাকা। এরপরে বলতেছে টোটাল আদার ফান্ড আউটফ্লো, অর্থাৎ 1,48,000 টাকার মতো উনি টোটাল খরচ করেছে। কোথা থেকে আসছে? এটা এই যে আদার আউটফ্লোর মধ্যে, অর্থাৎ এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচার মধ্যে থেকে আসছে, অর্থাৎ 1,48,000 টাকার মতো উনি খরচও করছে। দেখেন অ্যাসেটও বাড়ছে আবার খরচও করছে, জীবনযাত্রার জন্য তো তাকে খরচ করাই লাগছে, সবাইকেই খরচ করা লাগে। তো ওনার অ্যাসেট বাড়ছে 2,72,000 সামথিং, 1,48,000 সামথিং বেড়েছে হচ্ছে ওনার টোটাল এক্সপেন্সেস। আপনি যদি দুইটা যোগ করেন দেখেন 4,21,319 টাকা হয়, অর্থাৎ ওনার টোটাল ফান্ডের আউটফ্লো হচ্ছে 4,21,319 টাকা, অর্থাৎ এই পরিমাণ ওনার ইনকাম থাকার কথা ছিল। হ্যারাস ওনার সোর্স অফ ফান্ড হচ্ছে 4,34,000, অর্থাৎ আরও বেশি ছিল। সো আমরা দেখতেছি 13,544 টাকার মতো ওনার একটা কি আছে, ডিফারেন্স আছে, এটাকে আমাকে জিরো করতে হবে। তো আমি এখন জিরো করার জন্য আমি কি করবো, এই যে ক্যাশ ইন হ্যান্ডে যেটা আছে এটাকে আমি এখন যদি এই যে 13,544 দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক্যালি এটা জিরো হয়ে গেছে। আর 13,000 টাকা লজিক্যালও, একটা লোকের 13,000 টাকা থাকতেই পারে। এটা যদি এরকম হয় যে 13 লাখ টাকা দেন, এটা কোশ্চেন থাকতে পারে। তো আপনি এরকম করে আসলে আসলে জমা দেওয়াটা ঠিক না। তো মাথায় রাখতে হবে এটা আপনাকে জিরো করতে হবে। তো অনেকের কোশ্চেন থাকে যে আসলে আমি জিরো কীভাবে করব। হ্যাঁ, তো আমি এই ডিটেলসটা জিরো কীভাবে করবেন সেটা এখন যে এই যে ভিডিওটা দেখতেছেন এখানে আমি ডিটেলস আলোচনা করেছি। আপনি ভিডিওর মাঝামাঝি থেকে দেখে নিতে পারেন, কিছু পয়েন্ট আমি দেখে আলোচনা করেছি। আপনি ওই পয়েন্টগুলো যদি ঠিকভাবে ফলো করেন আপনার জিরো হয়ে যাবে। ওকে, সো আমি এখানে আসলে আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আমাদের জিরো হয়ে গেছে। এখন আমি 7 কন্টিনিউতে যাচ্ছি। 7 কন্টিনিউতে যাওয়ার পর আমাদের ট্যাক্স পেমেন্টটাতে নিয়ে আসছে। সো এই ট্যাক্স পেমেন্ট মানে হচ্ছে আপনার আসলে টোটাল ক্যালকুলেশনটা। ওনার দেখেন ওনার এমপ্লয়মেন্ট ইনকাম ছিল 2,27,000, ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ওনার 43,000 সামথিং ইনকাম ছিল। টোটাল ইনকাম আমরা দেখতেছি 2,70,000, যেখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামই হচ্ছে 1,64,000। এই 1,64,000-এর ডিটেলস যদি আপনি দেখতে চান এই যে অ্যারোটাতে ক্লিক করবেন। অ্যারোটাতে ক্লিক করার পরে মোটামুটি ডিটেলস চলে আসবে। হ্যাঁ, আপনার এই অ্যারোটাতে ক্লিক করার পরে আপনার ডিটেলস চলে আসবে। এই যে দেখেন অর্থাৎ ওনার এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম পুরোটাই কিন্তু এমপ্লয়মেন্ট থেকে, অর্থাৎ স্যালারি থেকে এক্সেম্পটেড ইনকাম হয়েছে, আর সবগুলো কিন্তু জিরো। এরপরে কম্পুটেশন দেখেন ওনার 4,470 টাকা ইনকাম আসছে। কেন? এটা হচ্ছে আরও মিনিমাম ট্যাক্স হিসেবে। হ্যাঁ, সো অনেকে বলেন যে এটা মিনিমাম ট্যাক্স কেন হয়, এটা আসলে লয়ের একটা প্রভিসো। আমাদের দেশে কমন যদি আমি বলি ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, সঞ্চয়পত্র আবার ফাইনাল ট্যাক্সও, বা কেউ যদি যে জমি বিক্রি করে সেখানকার টাকা, তো এই ধরনেরগুলো মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স মানে কি, আপনি যখন ইন্টারেস্টটা পেয়েছেন আপনার থেকে যে ট্যাক্সটা অ্যাট সোর্সে কেটে রাখা হয়েছে, ডিডাকশন করে রাখা হয়েছে, ওইটাই মিনিমাম। এটা আপনি ফেরত চাইতে পারবেন না। যদিও এই লোকের দেখেন এই লোকের টোটাল ইনকাম কত, মাত্র 2,70,000। আমাদের দেশে বর্তমানে 3.5 লাখ টাকা হচ্ছে এক্সেম্পটেড ইনকাম, অর্থাৎ কারো যদি ইনকাম 3.5 লাখ টাকা হয়, পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ টাকা হয়, তাহলে কিন্তু তাকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগে না, বার্ষিক ইনকাম। আর মহিলার ক্ষেত্রে সেটা 4 লাখ টাকা। তো এই লোকের ক্ষেত্রে দেখেন 2,70,000 টাকা মাত্র, তাহলে তার কোনো ধরনের ট্যাক্স আসার কথা না। কিন্তু বলতেছে যে ঠিক আছে, তাও কিন্তু ট্যাক্স 6,740 টাকা আসছে। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, কারণ এটা আসলে কনসেপচুয়াল একটা ব্যাপার। আমরা যারা ট্যাক্স প্র্যাকটিস করি আমরা আসলে শিখে জানতে জানতে আসলে আমাদের অনেকটা শিখা হয়ে গেছে। তো আপনি যদি একদম এর সম্পর্কে নলেজ না থাকে, শুধু এটাই মনে রাখেন যে আপনার অ্যাট সোর্সের যে ডিডাকশনটা করছে এটা আপনি ফেরত পাবেন না, এটাই মিনিমাম ট্যাক্স। এই জন্য এখানে এই 4,770 টাকা আপনার ট্যাক্স, 4,740 টাকা আপনার আসলে ট্যাক্স হিসেবে শো করতেছে। ওনার ট্যাক্স রিবেটও ছিল 6,814 টাকা, তাও ওনাকে এই যে মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে, কারণ সরকার এই টাকাটা ফেরত দিবে না। আপনার এই মিনিমাম ট্যাক্স মানে কি জানেন, এটা আপনাকে ফেরত দিবে না, এটাই মিনিমাম ট্যাক্সের কনসেপ্ট। ওকে, সো দেখেন এখানে সব কিছুই আমাদের ইনপুট করা হয়ে গেছে। আমাদের ক্যালকুলেশনটাও ওকে। কারো যদি রিসেট করার দরকার রিসেট করতে পারেন। তো আমি যদি বলবো আপনি একদম নলেজেবল যদি না হন, আপনি যদি 100% শিওর হন যে এখানে ভুল আসে, দেন আপনি রিসেট করতে পারেন, কারণ ভুলের সম্ভাবনা খুবই কম, বাট হইতে পারে। সেক্ষেত্রে আপনি হয়তো রিসেট করে ক্যালকুলেশনটা ঠিক করে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু 100% অ্যাকুরেট হইতে হবে, কারণ আপনি এখানে কোনো ধরনের ইনফরমেশন যদি ভুল করেন আপনাকে কিন্তু পেনাল্টির মুখোমুখি হইতে হবে, হ্যাঁ, যে কোনো সময়। ওকে, সো আমরা সেভ দিচ্ছি, এটা আমি এটা ঠিক পেয়েছি, এই জন্য আমি সেভ দিলাম। তো আমাদের থেকে যে ট্যাক্সটা কাটছে এটা আমাদেরকে আসলে এখন কি করতে হবে, এটা ক্লেম করতে হবে। আপনার থেকে ট্যাক্স কাটছে, হ্যাঁ, আপনি ডেটা দিয়েছেন, এর আগে ডাটা দিয়েছেন যে ট্যাক্স ডিডাকশন করছে, সেই ডাটা দেওয়া কিন্তু ক্লেম করা না। ক্লেম করতে হবে এই জায়গাটাতে। অনেকে এই জায়গাটাতে ভুল করে, যে মনে করে আমি তো টিডিএস একটা জায়গায় ইনপুট করেছি, তার তো আমার ক্লেম করা হয়ে গেছে। না, ক্লেম করার জন্য আপনাকে এই যে ট্যাক্স পেমেন্টের ট্যাবেই কিন্তু ক্লেমটা করতে হবে। ওকে, সো আমরা এই যে এখানে দেখেন হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, আপনি দিয়েছেন কিনা, অবশ্যই আমরা দিয়েছি, কারণ আমার থেকে ট্যাক্স কেটে রাখছে। এবং বলতেছে আপনি এই পেমেন্ট স্ট্যাটাসটাকে আপডেট করতে চাচ্ছেন, হ্যাঁ, আমরা ইএসএ টিক চিহ্ন দেবো। ইএসএ টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন আমাদেরকে ই রিটার্ন লেজার একটা নতুন কি এসে একটা জায়গায় নিয়ে আসছে আমাদেরকে, ই রিটার্নের লেজারে নিয়ে আসছে।
সো ই-রিটার্ন লেজারের আপনি যদি বাম পাশে দেখেন এইখানে বিভিন্ন ট্যাব আছে। তো আমরা প্রথমে সোর্স ট্যাক্সটা ক্লেম করব। এখানে এআইটিও ক্লেম করা যায় বা রিফান্ড ক্লেম করা যায় বা 173 অর্থাৎ রিটার্নের সাথে যে আপনি ট্যাক্সটা দিচ্ছেন সেটাও আপডেট করা যায়। তো আমাদের কাজ হচ্ছে মূলত সোর্স ট্যাক্সটা মানে ক্লেম করা। সোর্স ট্যাক্সে ক্লেম করার পরে আপনার ক্যাটাগরি দেখাচ্ছে এটা কি স্যালারি না ব্যাংক ইন্টারেস্ট পারপাস নাকি সঞ্চয়পত্র নাকি আদার পারপাস। তো আমাদের ক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট পারপাস, আমরা ব্যাংক ইন্টারেস্টে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন এরকম একটা ফিল্ড আসছে। সো এখানে দেখেন নতুন এই যে জায়গাটা মানে সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম, এটা আগে ছিল না আসলে, এটা নতুন করে অ্যাড হয়েছে জাস্ট গত কয়েকটা দিন আগে। সো এটা একটা ভালো হয়েছে, কারণ কি আপনি অলরেডি কিন্তু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আসছেন। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনার এখানে আসলে ইনপুট করার কথা ছিল, যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, টিডিএস কত, ব্রাঞ্চ কত, মানে কোন ব্রাঞ্চের, ইন্টারেস্ট অ্যামাউন্ট কত, এই ডিটেলসগুলো আপনার দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি আসলে এগুলো আবার নতুন করে আপনাকে ইনপুট করা লাগতে পারে, আপনি বা সিঙ্ক করে নিতে পারেন। আপনি যদি এখানে টিক চিহ্ন দেন, দেখেন আপনাকে দেখাচ্ছে যে আপনি টোটালি 3টা ডাটা ইনপুট করেছেন। মনে আছে আমরা এই 3টা ডাটা ইনপুট করেছিলাম সোনালী ব্যাংকের, এই 3টাই আমি এখন ইনপুট করব। সো দেখেন আমি মানে এটা আমাদের কাজটা কিন্তু সহজ। আমি এখানে দিয়ে আমি ব্রাঞ্চ নেমটা, এটা হাইপোথেটিক্যাল আসলে মিরপুর ব্রাঞ্চ দিচ্ছি। আপনার ক্ষেত্রে যে ব্রাঞ্চটা সেটা আপনাকে ফিল আপ করা লাগবে। আমরা এটা দিয়ে ইনপুটটা দেবো। দেখেন ইনপুটটা দেওয়ার পাশাপাশি এই যে এখন এটা মানে আগে ব্লার করা ছিল, এখন দেখা যাচ্ছে। সো আমি এখন স্ট্রিং ভ্যালুতে দেওয়ার পাশাপাশি একসাথেই 3টা আপডেট হয়ে গেছে। আগে কিন্তু আমার আগের ভিডিওগুলোতে অনেকে দেখেছেন একটা একটা করে আপডেট দেওয়ার অপশন আমি বলেছিলাম যে একবার আপডেট দিবেন আবার আপডেট দিবেন, অনেক সময় লাগতো। এটা একটা ভালো আপডেট। এনবিআর আসলে কন্টিনিউয়াসলি এই সাইটটা কিন্তু ডেভেলপ করতেছি, রিটার্নের যে সাইটটা, এটা অবশ্যই ভালো উদ্যোগ। হ্যাঁ, তো দেখেন আপনি মানে আপনার কতক্ষণ সময় লাগলো, মানে আমি বলবো যে 2-3 সেকেন্ডে আপনার সব ডিটেলস চলে আসছে। সো আপনার ইনপুট করা হয়ে গেছে, আপনার আর কোনো ধরনের ডাটা নাই। এখন আপনি টোটালটা এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাবেন, এই দেখেন ৬,৭৪০ টাকা। কোন কোন পারপাস, অ্যারোতে একটি চিহ্ন দিলে মানে ক্লিক করলে আপনি এখানে অ্যারোতে দেখতে পারবেন কোন কোন পারপাস কত টাকা। তো আমার টোটাল ডেটাটা ইনপুট করা হয়ে গেছে। আমি এই যে গো টু ই রিটার্ন, এই যে দেখেন গো টু ই রিটার্নে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাকে আবার ই রিটার্নে নিয়ে যাবে। সো দেখেন আমরা আবার ই রিটার্নে চলে আসছি, এই যে ট্যাক্স পেমেন্টের ট্যাবটাতে আসছি। এখন দেখেন আমি যে সোর্স ট্যাক্স পেমেন্ট করেছি, এই যে দেখেন ৬,৭৪০ টাকা আপডেট হয়ে গেছে, দেখছেন। অর্থাৎ আপনি এখানে আপডেট করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে কোন কোন পারপাস আসলে আপনার টাকাটা আসছে, আপনি ডিটেলস দেখে নিতে পারবেন। এখন দেখেন পে নাওতে 0 দেখাচ্ছে, অর্থাৎ আপনার কোনো পেবল নাই। আপনার যদি পে নাও থাকতো, অ্যামাউন্ট থাকতো, আপনি পে নাওতে গিয়ে বিকাশ, রকেট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারতেন। তো আমাদের ক্ষেত্রে এরকম কিছু নেই। দেখেন আমাদের ডাটা ইনপুট করা হয়ে গেছে। এখন আমি এই যে প্রসিড টু অনলাইন রিটার্নে টিক চিহ্ন দেবো। অনলাইন রিটার্নটা তৈরি হয়ে গেছে। আমি আসলে সব ডেটাটা দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ এটা কনফিডেন্সিয়ালিটির ব্যাপার থাকে। সো এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 2,27,000 বা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম চলে আসছে। সো এটা আমরা ট্যাক্স পেমেন্টের ট্যাবে যেটা দেখছি সিমিলারটা এখানে আছে। সো আপনি এটা সাবমিট করার আগে এটা পুরোটা দেখে নেবেন সব ডেটা মানে ঠিক আছে কিনা, কারণ আপনি যেহেতু একটা গভর্নমেন্ট অথরিটিতে একটা ডকুমেন্ট সাবমিট করতেছেন, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু, হ্যাঁ, আপনি দেখে নেবেন যে সব ধরনের ইনফরমেশন আপনার ঠিক আছে কিনা। তো চলেন আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ডেরটা দেখাবো। হ্যাঁ, ওই যে 30 ভরি যে আমরা ইনপুট করেছিলাম, সো বড়িটা কোথায় থাকে। আপনি যে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট যেটা দেখতেছেন, কারণ IT10B বলা হয়, এই অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টের মধ্যে মূলত গোল্ডটা পাবো আমরা। আছে 30 ভরি, হোয়ারাস ভ্যালু হচ্ছে 0। তার মানে আপনার গোলটা 30 ভরি মেনশন করা হয়েছে। এবং আপনি জানেন যে মানে এখানে 30 ভরি আপনার গিফট হিসেবে পেয়েছেন, এই জন্য ভরি নাই। তো অথরিটি যদি কোশ্চেন করে ডেফিনেটলি আপনার এক্সপ্লেনেশন থাকবে। হ্যাঁ, তবে কেউ মানে আমি যদি বলবো রং পারপাস আসলে এটা ইউজ করা ঠিক না। অনেকে খুব রংলি এটা ইউজ করে, এটা ঠিক না। এটা আসলে লজিক্যাল হইতে হওয়া উচিত। আসলে যদি আপনার 30 ভরি থাকে, 30 ভরি আপনার আসলে ইনপুট করা উচিত। এখানে দেখেন আমরা যে টিডিএস এর ডিটেলসটা দিয়েছি সেটা চলে আসছে। আমরা যদি হাইপোথেটিক্যাল মিরপুর ব্রাঞ্চ দিয়েছি, আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটাই দিবেন। বারবার বলতেছি, আমরা আসলে ভিডিওটা করেছি ট্রেনিং পারপাস, লার্নিং পারপাস। আপনার ক্ষেত্রে যেটা অ্যাকচুয়াল সেটা ডেটা আপনাকে ইনপুট করা লাগবে। সো এই জায়গাটাতে এই যে সাবমিট রিটার্নে ক্লিক, মানে আপনি যখন এখন ক্লিক করবেন আপনার কাছে একটা কনফার্মেশন চাবে, দেন হচ্ছে আপনি জমা দিয়ে দিবেন এইখানে। মানে অর্থাৎ রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে এই যে সাবমিট রিটার্নের টিক চিহ্ন দিলেই, মানে ক্লিক করলেই আপনার রিটার্নটা মূলত সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, বা এরপর কনফার্মেশন চাইলে ইয়েসে টিক চিহ্ন দিতে পারেন, আপনি ইয়েসের টিক চিহ্ন দিলে হয়ে যাবে। সো আমরা আসলে যেহেতু এটা ট্রেনিং পারপাস করেছি, আমরা সাবমিট করব না, আমরা এতটুকুই আমাদের ভিডিও। এরপর দেখেন আপনি যদি দেখেন যে কোনো ইনফরমেশান আসলে ভুল আছে, মানে কোনো ইনফরমেশান আসলে ঠিক নাই, তাহলে আপনি এই যে ব্যাকে আসবেন। ব্যাকে এসে আপনি যে জায়গাটাতে ভুল দেখেছেন ওই জায়গাটা আসলে ঠিক করে নেবেন। এখানে ট্যাবগুলো আসছে, ওই রেসপেক্টিভ জায়গাটাতে আপনি ঠিক করে নিতে পারেন। সো এই হচ্ছে একজন সরকারি চাকুরিজীবী যিনি, অর্থাৎ একজন সরকারি স্কুলের টিচার, তিনি কীভাবে তার ইনকাম ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন।